নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের ভোট পর্ব প্রায় শেষ। দ্বিতীয় দফার ভোট কমপ্লিট হয়ে গেছে। এখনও পর্যন্ত যা রিপোর্ট আসছে, প্রথম দফাতে 90%-এর কাছাকাছি ভোট পড়েছিল। দ্বিতীয় দফাতে বিকেল 5টা পর্যন্ত অলরেডি কিন্তু প্রায় 90%-এর কাছাকাছি ভোট কিন্তু পড়ে গেছে। এখন যেটা সবথেকে বড় প্রশ্ন আসছে সেটা হলো এক্সিট পোল। কে 4 তারিখে কার ভাগ্য খুলবে, সেই এক্সিট পোল নিয়ে সবারই কিন্তু একটা মনের মধ্যে উদ্বেগ বলতে পারেন। আর খুব তাড়াতাড়ি মিডিয়া হাউসগুলোতে আপনি দেখতে পাবেন সেই এক্সিট পোল। কিন্তু আপনি কি জানেন যে এই এক্সিট পোল সত্যি অ্যাকচুয়ালি হয় কিনা? আর এই এক্সিট পোলটাই বা কি? ইলেকশন কমিশন এই এক্সিট পোলের ওপরে কীরকম সতর্কতা জারি করে রেখেছে, এর অ্যাকচুয়াল আইনটা কি রয়েছে, আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে কিভাবে এক্সিট পোলটাকে তৈরি করা হয়, মিডিয়া হাউসগুলো কিভাবে তৈরি করে, কোন কোন মিডিয়া হাউস এই এক্সিট পোলটাকে তৈরি করে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইনফরমেটিভ ডিটেলস ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, এক্সিট পোল বেসিক্যালি আর কিছুই নয়, জনমত সমীক্ষা বলতে পারেন। মানুষ প্রথম দফা এবং দ্বিতীয় দফাতে যে ভোট দিয়েছে, কাকে ভোট দিয়েছে সেটা রিলেটেড যখন সমীক্ষা হয় তখন তাকে এক্সিট পোল বলে। আপনারা জানেন যে এই ধরনের যে সমীক্ষা হয়, এই সমীক্ষাগুলো কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন করে। এর মাধ্যমে এরা কি জানতে পারে যে ভোটাররা কাকে পছন্দ করছে, ভোটারদের বিভিন্ন যে ডেমোগ্রাফিক পার্ট রয়েছে, মানে ছোট বড় বয়স্ক সবার মধ্যে কিন্তু এই সমীক্ষাটা করানো হয়। দিয়ে তারপরে কিন্তু একটা তথ্যকে সংগ্রহ করা হয় যে তারা কাকে পছন্দ করছে, পরবর্তীকালে কোন পার্টি সরকার তৈরি করতে পারে। প্লাস এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যেটা এই এক্সিট পোলের মাধ্যমে জানা যায়, সেটা হলো নির্বাচনের ফলাফল সেটা কি হবে, একটা সম্ভাব্য রেজাল্ট কিন্তু এক্সিট পোলের মাধ্যমে উঠে আসে। আরও একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরকারিভাবে ফল ঘোষণা হওয়ার আগেই কিন্তু বিভিন্ন যে সমীক্ষা করছে যে সমস্ত অর্গানাইজেশন, তারা অলরেডি কিন্তু ফলটাকে ঘোষণা করে দেয়। এখন প্রশ্ন হলো, এই যে ফলটাকে যখন এরা ঘোষণা করছে, দায়িত্বের সঙ্গে ঘোষণা করে, তাহলে এই যে জনমত যে সমীক্ষাটা করা হয়, সেই সমীক্ষা কি সত্যিকারে অ্যাকচুয়ালি কারেক্ট হয়, না এর পেছনে কোনো সমস্যা আছে? দেখুন, এই যে সমীক্ষাটা কিন্তু শুরু হয়েছিল, মানে এই যে জনমত সহকারে সমীক্ষা নেওয়া হবে, এটা স্টার্ট হয়েছিল কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক ওপিনিয়ন দ্বারা। এরা প্রথম শুরু করেছিল 1957 সালে যখন লোকসভা নির্বাচন হয়, দ্বিতীয় লোকসভা নির্বাচন হয়, তখনই কিন্তু এই জনমত সমীক্ষা নিয়ে আসা হয় এবং সেখানে সমীক্ষা করে এক্সিট পোল দেওয়া হয়। ঠিক আছে, এবার প্রশ্ন হলো যে এই এক্সিট পোল তৈরি করার সময় অনেক কিছু বিষয়কে মাথায় রাখতে হয়। মানে দেখুন, এমনি এমনি কোনো একটা ছোটোখাটো জায়গার উপরে সমীক্ষা করে রেজাল্ট বের করে দেওয়া যায় না। এর একটা প্রপার প্রসিডিওর আছে। প্রসিডিওর কি? প্রথমটা হচ্ছে স্যাম্পলিং মেথড। অর্থাৎ স্যাম্পলিং মেথড কথার অর্থ হচ্ছে, যে রাজ্যে এক্সিট পোলে রেজাল্টটা আসবে সেই রাজ্যের অনেকটা জায়গা জুড়ে সমীক্ষা হবে। ছোটোখাটো জায়গা জুড়ে সমীক্ষা হবে না, মিনিমাম না হলেও 10 থেকে 12টা ডিস্ট্রিক্টের ওপরে সমীক্ষা চালানো হয়, যাতে স্যাম্পেলটা অনেক বেশি পাওয়া যায়, যাতে মানুষের ওপিনিয়নটা অনেক বেশি জানা যায়। সেকেন্ড হচ্ছে, এর যে স্যাম্পলিং সাইজ হয় সেটা কিন্তু অনেক বড় হয়। অর্থাৎ যে ডেটাটাকে তৈরি করা হয় তাতে কিন্তু অনেক বড় ডেটা কিন্তু একটা পাওয়া যায় এবং সেখানে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে, মানুষ যেখানে আড্ডা দিচ্ছে সেখানে কথা বলে একটা ডেটা কালেক্ট করা হয় যে মানুষ অ্যাকচুয়ালি কাকে চাইছে। এরপরে যদি দেখেন, অনেক সময় কি হয় না, গঠনমূলক প্রশ্নপত্র রাখা হয় যে যদি কাউকে ভোট দিয়ে থাকে তাহলে ভোট দেওয়ার কারণ কি, তার পেছনে কোনো আসল কোনো লজিক আছে কিনা, তাহলেই কিন্তু বোঝা যাবে যে সে যাকে ভোট দিয়েছে সেটা সে কনফিডেন্সের সঙ্গে ভোট দিয়েছে কিনা। ঠিক আছে, এরপরে কি বায়াস ফ্রি কোয়েশ্চেন করা হয়। কোনো পার্টির প্রতি বায়াস হয়ে প্রশ্নগুলো করানো হয় না। এখানে কিন্তু যে প্রশ্নগুলো করা হয়, এমনভাবে প্রশ্নগুলো করা হয় যাতে সে যে পার্টিকে পছন্দ করে সেই পার্টিটার এক্স্যাক্ট একটা আইডিয়া যাতে ওই জনমত সমীক্ষা থেকে উঠে আসতে পারে। তো তাই জন্য বায়াস কোনো কোয়েশ্চেন কিন্তু করানো হয় না। প্লাস আপনারা জানেন যে সেই এরিয়াতে যে রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়েছে তার সম্বন্ধেও জিজ্ঞেস করা হয় যে তিনি কেমন, যারা দাঁড়িয়েছে আর কি, যে সমস্ত পার্টি থেকে দাঁড়িয়েছে তাদের সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, যাতে বোঝা যায় যে ওখানকার লোকেরা কাকে ভোট দিয়েছে। কিন্তু এই স্যাম্পলিং করতে গিয়ে অনেক কিন্তু সমস্যাও হয়। কারণ কি, অনেক সময় কি হয়, যে এই তথ্যটাকে কালেক্ট করছে সে ধরুন
এরকম পক্ষপাত বা বায়াসড আছে, সে কোনো একটা পার্টির প্রতি বায়াস আছে, তো সেই পার্টির প্রতি সে জিজ্ঞেস করবে। সো এর ফলে কি হবে, অনেক সময় ভোটাররা ঠিকমতো করে উত্তর দেয় না। সেকেন্ড হচ্ছে প্রশ্নের ধরন, আবার সময়ের একটা প্রভাব থাকে। কারণ ধরুন ওখানে ভোট হয়ে গেছে অলরেডি, ওখানে পরিস্থিতি অনেক বেশি উত্তপ্ত আছে, তো লোকেরা না সঠিকভাবে বলতে চায় না যে তারা কাকে ভোট দিয়েছে। প্লাস হচ্ছে স্যাম্পলিংটা অনেক সময় কি হয়, অনেক অর্গানাইজেশন ছোটোখাটো জায়গার ওপরে পুরো সমীক্ষাটাকে চালায় এবং তারপরে এক্সিট পোল রিলিজ করে দেয়। তো এক্ষেত্রে অনেক সময় কিন্তু এক্সিট পোল কারেক্ট আসে না। এছাড়া কি আরও অনেক সময় হয় মোটিভেটেড পোল হয়। মোটিভেটেড পোল বলতে এরকম হয়, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মানুষকে কিন্তু অলরেডি মোটিভেট করে রাখে। তো এর ফলে যখন সমীক্ষা ওই জায়গাতে হচ্ছে, তখন কিন্তু তারা সঠিকভাবে সমীক্ষার যেটা চাওয়া পাওয়া সেটা কিন্তু দেয় না। অর্থাৎ ওখানকার রাজনৈতিক দল যদি পাশাপাশি কোথাও থাকে বা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব যদি পাশাপাশি থাকে, তাহলে যে ভোটারকে জিজ্ঞেস করা হচ্ছে সে কিন্তু সঠিক উত্তর দেয় না। এছাড়া কি আপনি যদি দেখেন, সেটা হচ্ছে ভোটারদের আচরণেরও একটা প্রভাব আছে। যেরকম কি দেখবেন একটা হাওয়া চলতে থাকে যে পরিবর্তন হবে পরিবর্তন হবে। সো কেউ যদি অন্য কাউকে ভোট দিয়েও থাকে, চারজন মানুষ যদি পাশ থেকে বলে যে পরিবর্তন হওয়ার দরকার আছে, তখন সেও বলে কিন্তু পরিবর্তন হওয়ার দরকার আছে। তো এর ফলে এক্স্যাক্ট রেজাল্ট পাওয়া যায় না। তো অনেক সময় তাই জন্য এই যে সমীক্ষাগুলো করা হয়, এই সমীক্ষাতে করা তো হয় অনেক বড় জায়গা জুড়ে, সমীক্ষাটা তো করা তো হয়, কিন্তু এক্স্যাক্ট রেজাল্ট কিন্তু অনেক সময় আসে না। এর ফলে কি হয়, এক্সিট পোলের যে রেজাল্টটা দেওয়া হয় সেই রেজাল্টটাতে কিন্তু প্রপার সঠিক ফলাফল কিন্তু আসে না। এই জন্য অনেক সময় এক্সিট পোল যেটা হয় সেটা কিন্তু লাগে না, মানে প্রেডিকশন যেটা হয় সেই প্রেডিকশনটা কিন্তু লাগে না। এরকম কোন কোন অর্গানাইজেশন এই ধরনের এক্সিট পোলের যে সমীক্ষা সেটা করে থাকে, বিশেষ করে আপনি যদি দেখেন সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিস CSDS, এরা কিন্তু সব থেকে বড় সমীক্ষা করে থাকে। এছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক ওপিনিয়ন, এরাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু সমীক্ষা করে থাকে। এবং ওয়েস্ট বেঙ্গলে যদি দেখেন, সব থেকে দুটো অর্গানাইজেশন সব থেকে বড় এক্সিট পোলকে কন্ডাক্ট করে, সেটা হচ্ছে এক্সিস মাই ইন্ডিয়া আর সি ভোটার। এই যে দুটো অর্গানাইজেশন, এটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সব থেকে বড় সমীক্ষা করে থাকে। গত 2021 বিধানসভা এবং 2016 বিধানসভা যদি দেখেন, এক্সিস পোল এবং সি ভোটার এরা সব থেকে বড় সমীক্ষা করেছে। এছাড়া মিডিয়া হাউসগুলোর মধ্যে ইন্ডিয়া টুডে করে থাকে, এটাও অনেক বড় সমীক্ষা করে থাকে। NDTV আছে, টাইমস নাও আছে, ABP নিউজ আছে, এরা সবাই মিলেও কিন্তু অনেক সময় একসঙ্গেও কিন্তু এক্সিট পোলের রেজাল্ট বার করে। তো অনেক ক্ষেত্রে কি হয়, এদের সবারই এক্সিট পোল আপনারা যদি দেখেন খুব পাশাপাশি হয়। সো এর ফলে অনেক সময় রেজাল্ট বেরোনোর পরে সবার একসঙ্গে যেহেতু এক্সিট পোল বার করে, তো অনেক সময় মেলে না। এবার এই এক্সিট পোলকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, দেখুন ভারতে এক্সিট পোল নিয়ন্ত্রণের জন্য অনেক কিছু রুলস বানিয়ে দেওয়া আছে। ইলেকশন কমিশন অনেক কিছু রুলস বানিয়ে দিয়ে রেখেছে। যেরকম দেখুন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, যেটা হচ্ছে রোপা অ্যাক্ট 1951-এ একটা রুলস বানিয়ে তৈরি করা আছে 126A। এই অনুযায়ী বিভিন্ন এক্সিট পোলের উপর নিষেধাজ্ঞা জারি করা আছে। কেমন কি নিষেধাজ্ঞা? প্রথম কথা হচ্ছে, প্রথম দফার যখন ভোট শুরু হওয়ার সময় থেকে দ্বিতীয় দফার ভোট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হওয়ার পর মিনিমাম 30 মিনিট পরই কিন্তু এক্সিট পোল দেখানো যাবে, তার আগে কিন্তু দেখানো যাবে না। অর্থাৎ প্রথম দফা শুরু এবং দ্বিতীয় দফার শেষ হওয়ার পর 30 মিনিট পর থেকে যে কোনো মিডিয়া হাউস এক্সিট পোল দেখাতে পারে। এই এক্সিট পোল, প্রথম কথা, এক্সিট পোল কিন্তু তখনই কন্ডাক্ট করা যাবে, এই 30 মিনিট পর থেকেই কিন্তু এক্সিট পোল কন্ডাক্ট করতে পারবে, তার আগে কিন্তু কন্ডাক্ট করা যাবে না। আর এক্সিট পোলের যে ফলাফল বা প্রকাশ যদি দেখেন, সেটা প্রথম দফা ভোট চলাকালীন বা দ্বিতীয় দফার ভোট যতক্ষণ না শেষ হচ্ছে তখন কিন্তু কোনোভাবে কিন্তু প্রচার করা যাবে না। আর যদি প্রচার করে থাকে তাহলে কিন্তু ইলেকশন কমিশন তার এগেনস্টে আইনি ব্যবস্থা নিতে পারবে, যাতে ভোটাররা কোনোভাবে যাতে প্রভাবিত না হয় সেটাকে কিন্তু দেখা হয়। এবার যদি দেখেন ইলেকশন কমিশনকে এই পাওয়ারটা কে দিয়েছে, আর্টিকেল 324 সংবিধানে আছে। এই আর্টিকেলে বলা আছে যে কোনো সংবাদপত্র বা নিউজ চ্যানেল তারা এক্সিট পোল করতে পারবে না যতক্ষণ না ইলেকশন কমিশন পারমিশন দেবে। ইলেকশন কমিশন ভোট হয়ে যাওয়ার পর একবার পারমিশন দেবে, পারমিশন দিলেই কিন্তু তারা সার্ভে স্টার্ট করতে পারবে এবং নতুন করে এক্সিট পোলের সমীক্ষা তারা কিন্তু নিউজ বা মিডিয়া হাউসগুলোতে দেখাতে পারবে। তার আগে কিন্তু কোনোভাবে করতে পারবে না যতক্ষণ না ইলেকশন কমিশন পারমিশন দিচ্ছে। এবার যদি দেখেন এই এক্সিট পোল, ধরুন ইলেকশন কমিশন পারমিশন দিল, তাহলে কি যখন খুশি দেখানো যাবে? দেখুন এখানেও কিন্তু রুলস বানিয়ে রেখেছে ইলেকশন কমিশন। কীরকম? এক্সিট পোল বা ওপিনিয়ন পোল প্রকাশের সময় অবশ্যই কিন্তু ইলেকশন কমিশনকে জানাতে হবে। কি কি জানাতে হবে?
কতটা স্যাম্পল সাইজে এই এক্সিট পোলটাকে করা হয়েছে, সেকেন্ড হচ্ছে মেথড কি রাখা হয়েছে, এরর মার্জিন অফ এরর কি রাখা আছে, কোনো কিছু ভুল আছে কিনা সেটা বলতে হবে। প্লাস তার সঙ্গে সঙ্গে এটাও বলা আছে যে এক্সিট পোল প্রকাশের ওপরে যে নিষেধাজ্ঞা সেটা শেষ দফার ভোট সম্পূর্ণ হওয়া পর্যন্ত বোঝাই যেন থাকে, সেটা যেন খেয়াল রাখতে হবে। অর্থাৎ যতক্ষণ না শেষ দফার ভোট কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন কোনোভাবে এক্সিট পোলকে প্রকাশ না করা হয়। এবং এখানে একটা খুব স্ট্রিক্ট রুলস বানানো আছে, যে সমস্ত মিডিয়া সংস্থা এক্সিট পোল পরিচালনা করে তাদেরকে নির্বাচন কমিশনের কাছ থেকে একটা রেজিস্টার করাতে হবে। যে কেউ কিন্তু এই এক্সিট পোল কন্ডাক্ট করাতে পারবে না, তাকে কিন্তু ইলেকশন কমিশনের কাছে গিয়ে প্রপারলি রেজিস্টার করতে হবে সেই অর্গানাইজেশনকে, তারপরেই কিন্তু এক্সিট পোল কন্ডাক্ট করা যাবে। এবার যদি দেখুন যে তাহলে মেন রেগুলেটরি বডি হচ্ছে ইলেকশন কমিশন চলে আসে, ইলেকশন কমিশনের কাছে সমস্ত পাওয়ার আছে। এবার যদি ইনকেস কোনো মিডিয়া হাউস বা কোনো নিউজ এজেন্সি তারা যদি এই ধরনের নিয়মকে ভাঙে, সেই নিয়ম ভাঙলে কিন্তু তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে অনেক সময় বিভিন্ন মিডিয়া হাউস বিভিন্ন পার্টির প্রতি বায়াস হয়ে এই ধরনের স্টেপগুলো নেয়, তো সেক্ষেত্রে তাদের ওপরে কিন্তু ইলেকশন কমিশন চাইলে আইনি ব্যবস্থা নিতে পারে। এবং এখানে একটা বলা আছে পার্টিকুলার সময়সীমা বলে দেওয়া আছে, সেই সময়সীমা হচ্ছে শুধুমাত্র এক্সিট পোল তখনই করা যাবে যদি দুটো দফার ভোট শেষ হয়ে যায়, এবং দুটো দফার ভোট শেষ হয়ে যাওয়ার 30 মিনিট পর থেকে কিন্তু এই এক্সিট পোলের সার্ভে করা যাবে। তার আগে কিন্তু কোনোভাবে এই সার্ভে কন্ডাক্ট করা যাবে না, বা এই সার্ভের রিপোর্ট কোনোভাবে মিডিয়া হাউসগুলো দেখাতে পারবে না। তার মানে বুঝতেই পারছেন পুরো এক্সিট পোলের যে রেগুলেশনটা সেটা কিন্তু ইলেকশন কমিশনের কাছে হাতে কিন্তু থাকে। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইলেকশন কমিশন যে রুলসগুলো বানিয়ে রেখেছে সেটা কি সমস্ত মিডিয়া হাউস পালন করে? ইয়েস, সমস্ত মিডিয়া হাউসকে পালন করতে হয়, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, যে এক্সিট পোল রিলিজ করা হয় সেটা কি একদম পারফেক্ট থাকে, কারেক্ট থাকে? দেখুন, এক্সিট পোল সবসময় কিন্তু মেলে না। 2021 বিধানসভা ভোটের পরে বিভিন্ন নিউজ এজেন্সি কিন্তু বলেছিল যে বিজেপি কিন্তু ক্ষমতায় আসছে, কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে এক্সিট পোল কারোরই কিন্তু এক্সিট পোল হচ্ছে লাগেনি। মানে যে প্রেডিকশন হয়েছিল সেই প্রেডিকশন অনেক দূরে কিন্তু প্রেডিকশন চলে গেছিলো। টিএমসি কিন্তু অনেক বেশি সিটে মার্জিনে কিন্তু সরকার তৈরি করেছিল। তাই সবসময় এই ধরনের প্রেডিকশন কিন্তু কাজে লাগে না। তো তাই জন্য এক্সিট পোল আপনি দেখবেন ঠিক আছে, কিন্তু আপনি সতর্ক থাকবেন, আপনি পুরো ব্যাপারটা বুঝবেন, তারপরে কিন্তু সেই এক্সিট পোলটাকে সবসময় নেবেন। তো যেগুলো হচ্ছে নতুন করে, শেষ দফার ভোট অলরেডি শেষ হয়ে গেছে, খুব বেশি হলে 30 মিনিট পর থেকে সার্ভে চালুও হয়ে যাবে। আর এক্সিট পোলও বিভিন্ন যে নিউজ এজেন্সিগুলো তারা অলরেডি রিলিজ করতে স্টার্ট করবে। আশা করছি তার আগে আপনি ব্যাপারটা সম্বন্ধে বুঝে গেলেন যে এক্সিট পোল কীভাবে কাজ করছে, কে নিয়ন্ত্রণ করে, কেমনভাবে এটাকে কালেক্ট করা হয়। তো সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।